সবাই ফার্স্টে জিজ্ঞেস করে আমি কি পরিমণির কিছু হই এরকম। শাকিব খানের কি নেই যা জায়েদ খানের আছে? উনি বেশি কথা বলেন না, যেটা জায়েদ খানের আছে। আমার সব থেকে বেশি মানে ভয় কাজ করছিল জেমস ভাইয়া, চঞ্চল চৌধুরী, এদের সাথে আমি স্টেজে কি করে উঠি, মানে আমার পা কাঁপছিল আর কি, যে কিভাবে উঠবো। হাজবেন্ডের জায়গা আমি কাউকে দিতে পারবো না, কাউকে দিতে চাই না। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা হলো তারুণ্য এবং নারী সৌন্দর্য। চিত্রনায়িকা প্রিয়মণিও তার সৌন্দর্য এবং তারুণ্যের অপার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন আমাদের চলচ্চিত্র জগতে। তাকে সঙ্গে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের স্যান্টিনার রূপকথা। চিত্রনায়িকা প্রিয়মণির প্রথম চলচ্চিত্র ভালোবাসার প্রজাপতি। যদিও প্রথম মুক্তি পায় কসাই চলচ্চিত্রটি, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 প্রতিযোগিতায় সেরা 10-এ অবস্থান পেয়েছিলেন প্রিয়মণি। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি প্রিয়মণি। প্রিয়মণি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। আচ্ছা, প্রিয়মণি এই নামটা শুনে আপনার কাছ থেকে প্রথমে সবাই কি জানতে চায়? সবাই ফার্স্টে জিজ্ঞেস করে আমি কি পরিমণির কিছু হই এরকম। আপনার উত্তর কি থাকে? আমার উত্তর থাকে না, আসলে ওরকম কিছু হই না, বাট ছোটবেলা থেকে আমার এই নামটা যদিও বা আপুর সাথে ম্যাচ করে ইয়ার। আচ্ছা, কে দিয়েছিল এই নাম? ফ্যামিলি থেকে, মানে নিকনেমটা প্রিয়মণি বলেই ডাকে। ওকে। পরি তো আকাশে থাকে, ধরাছোঁয়ার বাইরে, আর এই প্রিয়মণি আসলে কোথায় থাকে মানুষের? অন্তরে। অন্তরে। নাইস। এটা কি আগে থেকে জানা ছিল? না না, মনে হলো প্রিয় তো শব্দটা তো আসলে অন্তরেই থাকে। কয়েকদিন আগে আপনি আমেরিকা গিয়েছিলেন, সেখানে রাইজিং স্টার হিসেবে ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন। তো দেশের বাইরে গিয়ে যখন একটা অ্যাওয়ার্ড পাওয়া হয়, ডেফিনেটলি অন্যরকম একটা ফিলিংস থাকে। আপনার ফিলিংস কেমন ছিল? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আসলে ফিলিংসটা বলে বোঝানোর মতো না। আমার লাইফে ফার্স্ট টাইম অ্যাব্রোডে অ্যাওয়ার্ড, তারপরে সেটা ঢালিউড অ্যাওয়ার্ড ছিল, তারপর নিউ ইয়র্কের মতো জায়গা। সো এত বড় একটা অ্যাচিভমেন্ট এত ছোট বয়সে। আমার তো মিডিয়া ক্যারিয়ার একদমই ছোট বলতে গেলে। তো এত ছোট অবস্থায় আমার তো মাত্র একটা ফিল্ম রিলিজ হয়েছে। তো ওই ফার্স্ট সিনেমাতে যে আমি ঢালিউড অ্যাওয়ার্ডের মতো একটা জায়গা থেকে রাইজিং অ্যাওয়ার্ডটা পাবো, এটা আসলে মানে আমার কাছে অনেক বড় ধরনের একটা পাওয়া। খুবই ভালো লেগেছে। আর ওখানে গিয়ে শপিং কেমন করলেন? কি কিনেছেন? ওখানে গিয়ে খুব বেশি একটা শপিং করা হয় নাই, ইচ্ছা থাকার পরেও। কারণ হচ্ছে যে আমাদের তো একটা অনুষ্ঠানের কথা ছিল ঢালিউড অ্যাওয়ার্ড, ওখান থেকে আবার ভার্জিনিয়াতে গিয়ে অন্য একটা অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করেছি। সো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা ছিল। হ্যাঁ। আচ্ছা, দেশের বাইরে গেলে তো নিজের গেট আপ মেকআপ নিজেরই করতে হয়, সেক্ষেত্রে আপনি কতটা এক্সপার্ট? আমি খুব বেশি একটা ভারী মেকআপ করতে পছন্দ করি না। সবসময় মেকআপটা আমার একটু হালকাই থাকে, কারণ আমার স্কিনে খুব ভারী মেকআপ খুব বেশি দেখতে ভালো লাগে না। আচ্ছা, তো দ্যাটস ওয়াই যেহেতু আমি সচরাচর যে হালকা মেকআপটা ক্যারি করি, তো বাইরে গিয়ে ওটাই করেছি। আচ্ছা, তারপরে খুব বেশি একটা সমস্যা হয়? খুব বেশি একটা সমস্যা হয়নি। আচ্ছা, জায়েদ খানের সাথে সেখানে একই মঞ্চে পারফর্ম করা হয়েছে, তো কি দেখলেন ওখানে? আসলে জায়েদ খানের জন্য তার মেয়ে ভক্তরা একদম পাগল হয়ে গিয়েছিল। আসলে ওনার সাথে আমার কখনো কাজ করা হয়নি, আর আমি তো টোটালি নিউ কামার। সো ওনার সাথে আমার ফার্স্ট দেখা প্লাস ফার্স্ট মানে স্টেজে ওঠা। তো স্টেজে উঠে আসলে মানে একটু নার্ভাস ফিলই হচ্ছিল, কারণ হয় না যে আমি আসলে সেটে বা শুটিংয়ে তো তার সাথে অভ্যস্ত না। সেখানে তো চঞ্চল চৌধুরী, তাহসান ভাই, মোশাররফ করিম ভাইয়া, জেমস, এত বড় বড় গুণী গুণী শিল্পীরা ছিল। তো ওদের মধ্যে আসলে কেমন লেগেছে একসাথে কাজ, ওখানে গিয়ে কাজ করা, এবং কার সাথে সবচেয়ে বেশি মধুর স্মৃতি নিয়ে এসছেন? গ্রিন রুমে যখন ছিলাম, স্টেজে ওঠার আগে, তুমি প্রিয়মণি না? আচ্ছা, ও আচ্ছা, তুমি আসছো, তোমার নাম শুনেছি, তোমাকে দেখি নাই। তো যখন নিচ থেকেও কথা বলছিল প্লাস আমি কথা বলছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আর আমার সব থেকে বেশি মানে ভয় কাজ করছিল জেমস ভাইয়া, চঞ্চল চৌধুরী, এদের সাথে আমি স্টেজে কি করে উঠি, মানে আমার পা কাঁপছিল আর কি, যে কিভাবে উঠবো।
তো সবকিছু মিলিয়ে সাজু খাদেম ভাইয়ার সাথে খুব জোস মজা হয়েছে। কসাই সিনেমার মাধ্যমে আপনাকে আসলে আমরা প্রথম চিনেছি, সেক্ষেত্রে নায়িকা হওয়ার জন্য এই সিনেমার আগে কি কি প্রিপারেশন নিতে হয়েছে আপনার? অ্যাকচুয়ালি কসাই সিনেমার আগে ওইভাবে আমার কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমার তো ইচ্ছা ছিল না ফিল্মে কাজ করব বা মিডিয়াতে আসবো, ওরকম কোনো ইচ্ছা না থাকার কারণে খুব বেশি একটা হাতে খড়ি নেওয়া হয় নাই, জাস্ট ডান্সটা একটু জানা ছিল। আচ্ছা, আপনি তো রাজবাড়ির মেয়ে। হ্যাঁ, তো রাজবাড়িতে থাকা অবস্থায় কখন মনে হচ্ছিল প্রথম যে আমি অনেক সুন্দরী, আসলে আমাকে নায়িকা হওয়া উচিত? আসলে আমি যখন ছোট ছিলাম, আমি স্কুলে পড়ি, যখন একটা কম্পিটিশন হয়েছিল তখন আমি ক্লাস 7-এ পড়ি, কুমারিকা মিস ন্যাচারাল। তো এই প্রোগ্রামটাতে আমি পার্টিসিপেট করি, ওই প্রোগ্রামে মানে ফার্স্ট হলাম, চ্যাম্পিয়ন। তো ওটা থেকে আমার মানে সবাই আমাকে ওই যে কুইন কুইন বলে ডাকা শুরু করলো, তখন মানে নিজের কাছে একটু ফিল হচ্ছিল আমি বোধহয় সবার থেকে একটু আলাদা। আলাদা। আচ্ছা, আপনি তো অভিনয় শুরু করার আগে মার্শাল আর্টসও শিখেছেন। হ্যাঁ। তো কেন মনে হয়েছিল যে আসলে প্রতিটা মানুষের নিজের আত্মরক্ষাতে আসলে একটু মার্শাল আর্টসটাও শেখা জরুরি? আসলে আমার হচ্ছে শিখতে খুবই পছন্দ, যে কোনো জিনিস শিখতে ভালো লাগে। আমি শুধু মার্শাল আর্ট না, মার্শাল আর্ট ছাড়াও কিন্তু সাইকেল চালানো, বাইক রাইডিং, কার ড্রাইভিং, তারপরে স্কেটিং, এগুলো আমি পারি। তো মার্শাল আর্টটাও আমার কাছে মনে হচ্ছিল যে হয় না যে নিজের জন্য শিখে রাখা, প্রত্যেকটা মেয়েরই মার্শাল আর্ট শেখা দরকার। আচ্ছা, বিয়ে নিয়েই তো সব মেয়ের একটা একটু আলাদা প্ল্যান থাকে। আমরা জানতে চাই না আসলে বরকে হবে বা কেউ আছে কিনা, এগুলো কিছুই জানতে চাই না। আমরা জানতে চাই যে বিয়ের সাজ কেমন হবে বা বিয়ের প্ল্যানটা কেমন হবে, এরকম কোনো প্ল্যান আছে কিনা? আসলে যখন বিয়ে হবে তখনই প্ল্যানটা করব, বাট একটু ডিফারেন্ট কিছু হোক, বাট খুব সিম্পল। আচ্ছা, ওকে, এখন আমরা যে সেগমেন্টটাতে যাচ্ছি, আই হোপ যে আপনার এখনো এই পর্যন্ত এই সেগমেন্টে করা হয়নি। র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি আমরা, যেখানে ঝটপট আমি প্রশ্ন করব, আপনাকে চটপট উত্তর দিতে হবে এবং কোনো প্রশ্ন মিস করা যাবে না। প্রিয়মণি কাকে আদর করে ডাকে সোনামণি? অপশন 1 বয়ফ্রেন্ড, অপশন 2 অন্য কেউ, অপশন 3 কাউকে না। কাউকে না। কাউকে ডাকে না? আচ্ছা, তার মানে কেউ আদরের নেই। সবাই আমাকে বলে সোনামণি। সো সুইট। ভালোবাসার প্রজাপতি আপনার সাইন করা প্রথম সিনেমা। সুযোগ পেলে প্রজাপতি হয়ে কোথায় উড়ে যেতে চান? সুইজারল্যান্ড। শাকিব খানের কি নেই যা জায়েদ খানের আছে? উনি বেশি কথা বলেন না, যেটা জায়েদ খানের আছে। 3 জন নায়কের নাম বলবো, একজনকে বন্ধুর জায়গায় বসাবেন, একজনকে প্রেমিকের জায়গায় বসাবেন, একজনকে স্বামীর জায়গায় বসাতে হবে। ইটস জাস্ট আ ফান পার্ট। ওকে, নাম দিচ্ছি, অপশনগুলো হলো বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন। হাজবেন্ডের জায়গা আমি কাউকে দিতে পারবো না। কাউকে দিতে চাই না। আচ্ছা, ইমন ভাইয়া বন্ধু। বন্ধু ইমন। আর প্রেমিক? না, প্রেমিক কেউ না। প্রেমিকও কেউ না, একজনকে দিতে হবে, এটা ফান পার্ট। ইমন ভাইয়া। ইমন ভাইয়া বন্ধু, ইমন ভাইয়া প্রেমিক, ইমন ভাইয়া। আর হাজবেন্ড? কেউ না, হাজবেন্ড না, অসম্ভব। চিত্রনায়িকা পরিমণির সাথে নেক্সট টাইম দেখা হলে যে কথাটি বলবেন? আপু, আমাকে সবাই বলে আমি নাকি তোমার বোন। সত্য মিথ্যা যাচাই করতে হবে। যে পুরুষ প্রিয়মণিকে প্রিয়া হিসেবে পেতে চাইবে তাকে অনেক রিচ হতে হবে। ইজ ইট ট্রু অর ফলস? ফলস। তাকে কি হতে হবে আসলে? পার্সোনালিটি সম্পূর্ণ একটা ছেলে। সেটা কিভাবে বুঝবেন? হয় না, অ্যাটিটিউডে তো বোঝা যায়। ওকে, শূন্যস্থান পূরণ করেন। ডট ডট ডটকে প্রিয়মণি সবচেয়ে বেশি ভয় পায়? সাপ। সাপকে। আচ্ছা, এক কথায় প্রকাশ করেন প্রিয়মণি একজন ইমোশনাল মেয়ে। ইমোশনাল মেয়ে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়মণি, ভালো লাগলো আড্ডা দিয়ে। একটা ছোট্ট গিফট আছে তানজিলার পক্ষ থেকে আপনার জন্য। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। এখন দেখব ঘরে বসে রূপচর্চা করার কয়েকটি বিউটি টিপস। আমন্ত্রণ জানাচ্ছি রূপকথায়, সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা যা খাই তাই দিয়ে কিন্তু আমাদের স্কিন কেয়ার করতে পারি, রূপচর্চা করতে পারি, স্কিন হেয়ার সব কিছুই। তার মধ্যে ডাব খাওয়াও যেমন উপকার, আর ডাবের যে পানি, এটা যে কি অদ্ভুত ম্যাজিক্যাল রেজাল্ট দেয়, যারা ব্যবহার না করেন তারা কোনোদিন ওটা বুঝতে পারবেন না। আজকে আমি ডাবের পানি দিয়েই একটা সিরাম তৈরি করে দেখাবো, যা কিনা আপনি স্টোর করে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। আমার সঙ্গে আছে আজকে মডেল তানহা। তানহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তানহা, তুমি কি কি করছো এখন কাজ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমি কমিউনিকেশন ডিসঅর্ডারস নিয়ে পড়ালেখা করছি, আর পাশাপাশি
ফ্রিল্যান্স মডেলিং করা হয় আর ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করছি। আমি এখন একটা সিরাম বানাবো, এটা বানিয়ে স্টোর করে তুমি 1 উইক আরামসে ইউজ করতে পারবে। আমি এখানে ডাবের পানি রেখেছি, প্রথমেই ডাবের পানি, কচি ডাবের পানি যেটা শ্বাস হয় নাই, ডাবের পানির সাথে আমি অ্যাড করে দিব অ্যালোভেরা জেল, তাহলে এটা একটা সিরাম আকারে চলে আসবে। কারণ ডাবের পানিতে অদ্ভুত একটা মানে মিনারেলস আছে যা কিনা আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করে, আর বিশেষ করে মেয়েদের খাওয়া উচিত, তাহলে ইউরিন ইনফেকশন হওয়া থেকে মানে রক্ষা পাওয়া যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাস্তুরি হলুদ গুঁড়ো, আর যদি কাস্তুরি হলুদ আমরা না পাই তাহলে নর্মাল হলুদ দিলেও চলবে। আমি এখানে সিরামের মতো করে দিচ্ছি, এখানে আমি জাস্ট একটুখানি ক্যাস্টর অয়েল রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। ক্যাস্টর অয়েলটাও খুবই ভালো স্কিনের জন্য, সাথে হানি দিচ্ছি আর গ্লিসারিন অ্যাড করে দিব। অ্যাপ্লাই করার কি কোনো নির্দিষ্ট সময় আছে? রাতের বেলা যদি অ্যাপ্লাই করো দেন বেটার রেজাল্ট পাবে। আমার জেলটা আরেকটু বাড়িয়ে দিলে এটা ঘনত্বটা মানে কনসিস্টেন্সিটা বেড়ে যাবে। সব একসাথে মিশিয়ে দেন এটাকে যেটা করতে হবে একটু বিট করতে হবে। কাস্তুরি হলুদের গুণ অসম্ভব, প্রাচীনকালে এটা অনেক বেশি ব্যবহার করা হতো রূপচর্চায়। আমি এখানে একটা কন্টেনার রেখেছি, এই কন্টেনারে করে আমরা চাইলে ফ্রিজে স্টোর করতে পারি। এটা যখন তুমি ফ্রিজে রাখবে তখন এটা কিন্তু আরও খানিকটা ঘন হয়ে যাবে। চলুন তাহলে কেমন করে অ্যাপ্লাই করবেন দেখে নিন। এসো। আপনারা দেখলেন আমি আজকে একটা কোকোনাট ওয়াটার দিয়ে খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সিরাম তৈরি করলাম যেটা কিনা ম্যাজিকের মতো কাজ করবে। তা আমরা এখন অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি কি করে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা সিরাম, সিরাম সাধারণত আমরা হাত দিয়ে ইউজ করি। হ্যাঁ, সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা, স্যান্ডেলিনা সোপ। স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। আমি প্রথম দেখিয়ে দিচ্ছি, তারপরে তুমি করবে। একেবারে চোখের নিচ থেকে শুরু হবে ফুল ফেসে এইভাবে। হ্যাঁ, এতটুকু কিন্তু যেতে হবে। হ্যাঁ, এটা তুমি নিজে করো তো দেখি, আয়নার দিকে ইয়ে করে। হ্যাঁ, এই আঙুল দিয়ে থাম, বুড়ো আঙুল দিয়ে। আমাদের হাতের মধ্যে যে এনার্জি আছে, যে পাওয়ার আছে, অন্য কোনো কিছুর মধ্যে নাই। প্রচুর টুলস আজকাল বাজারে পাওয়া যায়, জেট রোলার, অমুক তমুক, এগুলো সব ছাড়িয়ে গেছে তোমার হাত। তোমার হাতই হলো সবচাইতে বড় টুলস। আপনারা চাইলে এই হাত দিয়ে যদি এটা একটু কন্টিনিউ করেন তাহলে চমৎকার রেজাল্ট। এই যে এই জায়গাটা এরকম করা, সাইনাস পয়েন্টটাকে আমরা যেটা করব একদম ছাড়িয়ে দেব। মাসাজ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আর হাতের আমরা কি এনার্জি প্লাস হাতের যে ওয়ার্মনেস, এগুলো মিলে একটা চমৎকার রেজাল্ট চলে আসবে। আমার কিন্তু কিচ্ছু করা লাগছে না, তোমার স্কিনটা এমনি গ্লো করছে, তুমি নিজে দেখো। হ্যাঁ, এই সাইডের চেয়ে এই সাইডটা অনেক গ্লো করছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডেকে আনার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কি ছোট ছোট জিনিস দিয়ে আমরা চাইলে কত বড় বড় পরিবর্তন করে ফেলতে পারি। একটা সুপার ফেস যাকে বলি আমরা, প্রপার শেপ বলি, নিয়ে আসতে পারি। এর জন্য কি দরকার? মনের ইচ্ছা, মনের খুশি, মনের ভালোবাসা, এগুলো যদি থাকে আর নিজেকে যদি ভালোবাসেন অবশ্যই আপনি আপনাকে চেঞ্জ করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। ভালো থাকবেন, সুস্থ সুন্দর আনন্দে থাকবেন। এখন দেখব ঘরে বসে যোগা করার কয়েকটি নিয়ম।
প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে বদরুল এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের কনফিডেন্ট কিংবা আত্মবিশ্বাসকে বাড়াতে পারি। আসলে আত্মবিশ্বাস না থাকবার মূল কারণ হলো আপনি আপনার সাথে যোগ না থাকবার ফল। কারণ আপনি যখন আপনাকে না চিনবেন, আপনি যখন আপনার সাথে না থাকবেন, তখন আপনার মধ্যে যে অসম্ভব ক্ষমতা আছে সেটির সাথে যখন আপনি যোগ থাকতে পারবেন না, তখনই কেবলমাত্র আপনি আত্মবিশ্বাস বা কনফিডেন্ট হারিয়ে ফেলবেন। সেজন্য ইয়োগা হলো যোগ, ইয়োগা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের শরীর, মন এবং আত্মা এই তিনটি সত্তাকে আমরা একই জায়গায় রাখতে পারি এবং এই তিনটি সত্তাকে এক জায়গায় রাখাটাই হলো স্বাভাবিক। তিনটি সত্তাকে এক জায়গায় রাখবার ফলে যেটি আমাদের হয় সেটি হলো সুস্বাস্থ্য এবং সুখ। সেজন্য আমরা মেডিটেশন করব। মেডিটেশন একটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে আপনি পৃথিবীর সব কিছু থেকে ডিটাচড হয়ে নিজের মধ্যে আপনি প্রবেশ করতে পারেন। নিজের মধ্যে যত বেশি প্রবেশ করবেন ততই নিজেকে আপনি জানবেন। নিজেকে যত বেশি জানবেন ততই আপনার মনোবল বৃদ্ধি হবে এবং আপনার কনফিডেন্ট অনেক বেশি বৃদ্ধি হবে। সেজন্য আমরা গভীরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে ছাড়বো। মেডিটেশন করার খুব সহজ কিছু নিয়ম হলো আপনি আপনার কপালে দেখতে পারেন, অথবা আমাদের আইব্রোর মধ্যে যে জায়গাটা সেটিকে দেখতে পারি, অথবা আমাদের নাকের ডগার মধ্যে মন রাখতে পারি, অথবা কিভাবে শ্বাস গ্রহণ হচ্ছে কিভাবে বের হচ্ছে সেটিতেও আমরা মনোযোগ দিতে পারি। আমরা সবাই প্রত্যেক দিন আমাদের দিনটি শুরু করব মেডিটেশন দিয়ে। মেডিটেশন করার পর আমরা চেষ্টা করব আমাদের ব্রেইনকে ব্যালেন্স করবার জন্য। ব্রেন আমাদের রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার দুই ধরনের কাজ করে। দুটির মধ্যে যখন অসামঞ্জস্য হয় তখন কিন্তু আমরা মূলত কনফিডেন্ট অনেক অংশে হারিয়ে ফেলি। সেজন্য আমরা নোস্ট্রাল ব্রিদিং করব, অল্টারনেটিভ নোস্ট্রাল ব্রিদিং। আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে সবটুকু শ্বাস গ্রহণ করব, তারপর বাম নাক বন্ধ করব, বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো। যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার চেয়ে বেশি সময় নিয়ে শ্বাস ছাড়বো। ঠিক আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করে শ্বাসটুকু অল্প একটু সময় ধরে রেখে উল্টা নাক দিয়ে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়বো। এটি করবার পর আমরা কিছু আসন করব, যে আসন আমাদের কনফিডেন্স লেভেলকে অনেকটুকু বাড়িয়ে দিবে। সেজন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব। এই আসনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, এই আসনগুলোকে আমরা বলি ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষাপূর্ণ আসন। যে কোনো ব্যালেন্সিং ইয়োগা পোজ করবার সময় আমরা আমাদের বিক্ষিপ্ত মনকে এক জায়গায় নিয়ে আসতে পারি। সেজন্য আমরা আমাদের শরীরের ওজন যে কোনো একটি পাশে রাখবো, অপর একটি পা ভেঙে আমরা ট্রি পোজ এই আসনে যাব। আপনি লক্ষ্য করে দেখবেন যখন আপনি আসনটি করতে যাবেন তখন আপনার বিক্ষিপ্ত মনকে একটি ফোকাস পয়েন্টে নিয়ে আসবে, আর আপনার মন যত বেশি একটি ফোকাস পয়েন্টে থাকবে তত বেশি আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্ট লেভেল অনেক বড় হতে থাকবে। এই আসনে কমপক্ষে 1 থেকে 2 মিনিট থাকবার পর ঠিক একইভাবে আমরা অপর পাশটি করে নেব। এখন দ্বিতীয় একটি আসন করব। এই আসনটির নাম হলো ওরিওর 3। সেজন্য এই পজিশন থেকে গভীরভাবে হাত দুটো উপর দিকে তুলে যে কোনো একটি পায়ের মধ্যে ওজন রেখে অপর পাটি তুলে ধরবো। আমাদের শরীরের ওজন হলো একটি পায়ে থাকবে। প্রিয় দর্শক, এটিও একটি ব্যালেন্সিং পোজ। আপনি লক্ষ্য করে দেখুন, ইয়োগা আসন হলো আসলে মূলত মনের ব্যায়াম। এটি করতে গিয়ে আপনার মনকে একটি জায়গায় ফোকাস করতে হবে এবং আপনার মন শক্তিশালী হবে। এখানে আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। কমপক্ষে এখানেও আপনি 1 থেকে 2 মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে এসে আমরা লাস্ট একটি আসন করব। এই আসন নাম হলো হাফ মুন। সেজন্য আমরা পাশ হয়ে যাব, হয়ে ওজন একটি পাশে রেখে অপর একটি পা আমাদের উপরের দিকে তুলে ধরবো। এই আসনের ফলেও আপনি দেখবেন আপনার মনকে কোনোভাবেই বিক্ষিপ্ত রাখতে পারবেন না। এখানেও কমপক্ষে আমরা 1 থেকে 2 মিনিট থাকবার পর ধীরে ধীরে এই আসন থেকে মুক্ত হয়ে অপর পাশটি করে নিব। অপর পাশটি হবার পর আমরা ফাইনাল রিল্যাক্সেশনে ক্রোকোডাইল অথবা শবাসনে আমরা সম্পূর্ণ বিশ্রাম নিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। সুন্দর এবং সুস্থ
সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। এর জন্য অনেক বেশি কিছু লাগে না, অল্প কিছু সময় বের করে কয়েকটি বিউটি টিপস অ্যাপ্লাই করে এবং ঘরোয়া উপায়ে আপনি চাইলে ঘরে বসে আপনার স্কিনের যত্ন নিতে পারেন। এছাড়াও যোগার মাধ্যমে ঘরে বসে ফিট থাকতে পারেন সবসময়। স্যান্ডেলের রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।